বাসর ঘরে ঢুকতেই অর্ণব দেখল তার সদ্য বিয়ে করা বউ সারা রুমময় ছুটে বেড়াচ্ছে বিয়ের শাড়ি পরেই। অনেকটা জগিং করার মতোই দৌড়াচ্ছে। গহনা এক একটার সাথে আরেকটা বাড়ি লেগে ঝুনঝুন টুংটাং শব্দ হচ্ছে। আসলে শরীর গরম করার জন্যই এমন উপায় বেছে নিয়েছে মেহুল। বাসর ঘরে দাঁত ভাঙা শীতের মধ্যেও নাকি লেপ কম্বল এসব কিছুই দেওয়া হয় না। এমন আজব নিয়ম মেহুল কোথাও দেখেনি। বিয়ের শাড়ির উপরে পাতলা এক চাদর জড়িয়ে ছকছকিয়ে কেঁপে যাচ্ছিল লাগাতার। ফর্সা গাল লাল হয়ে গিয়েছে অনেকখানি, কিন্তু মেকআপের ঝলকানিতে হয়তো বোঝা যাচ্ছিল না। তাই উপায় না পেয়েই মেহুলের এমন উপায় বের করে নিয়েছে। অর্ণবের খোলা মুখ যেন আরও খুলে যেতে লাগলো। কিছু না বলেই অর্ণব হালকা কাশি দিল। কাশির শব্দ শুনে মেহুল দৌড় বন্ধ করে দুই হাঁটুর উপরে ভর দিয়ে হাঁপাতে হাঁপাতে অনেকটা কৈফিয়তের সুরে বলল, আসলে খুব শীত করছিল তো, তাই দৌড়াচ্ছিলাম আর কি। শীত লাগলে দৌড়তে হয়, আমি এই কথা আগে কখনো শুনিনি। অনেকটা রোবটিক স্টাইলে কথাটা বলেই অর্ণব ড্রেসিং টেবিলের কাছে চলে গেল হাতঘড়িটা খুলতে খুলতে। মেহুল মুখ বাঁকা করে ফেলল অর্ণবের কথার স্টাইল দেখে। এমন যন্ত্রের মতো কেউ কথা বলে? অর্ণব হাতঘড়ি খুলে রেখে একটা টাওয়াল নিয়ে ঢুকে ওয়াশরুমে। মেহুল ততক্ষণে খাটের উপরে বসেছে। মনে মনে মেহুলের খুব রাগ হতে লাগলো ওর বাবার উপরে। এক কুড়ি ছেলে বেছে শেষ পর্যন্ত বিয়ে দিল এক রসকস সিঙ্গারের সাথে। বড় একটা নিঃশ্বাস নিয়ে আশপাশ দেখতে লাগলো। রুমের সাইজটা মাশাআল্লাহ ছোট একটা ফুটবলের মাঠের মতন। বিশাল এক কিং সাইজের বেড আছে রুমটায়। কাপড় রাখার ক্লোজিটটা পশ্চিম পাশের পুরোটা দেওয়াল জুড়ে। খাটের মাথার কাছে অর্ণবের সোল্ড অফ অনার নেওয়ার দৃশ্যটা ক্যামোফ্লাইজ করে বাধাই করে টানিয়ে দেওয়া। সোফা আছে দুটো, আর আছে বই আর বইয়ের সেলফ। এটাই সবচেয়ে ভালো লেগেছে মেহুলের। প্রচুর প্রচুর বই আছে, যেটার সবচেয়ে বেশি পছন্দের জিনিস। অর্ণব বের হতেই মেহুল আর চোখে তাকালো ওর দিকে। বটল গ্রিন টি শার্টের নিচে চেক ট্রাউজার, বেশ ভালোই মানিয়েছে। মেহুল মনে মনে বলল, না, বরটা আমার মাশাআল্লাহ দেখতে শুনতে সেই। এখন গুঁড়ো দায়িত্ব হলো এই গাধাটারে পিটিয়ে মানুষ বানাতে হবে। অর্ণব মুখ মুছতে মুছতে বলল, অনেক রাত হয়েছে, ড্রেস চেঞ্জ করে ঘুমিয়ে পড়ো। একটা হেল্প করতে পারবেন? মেহুল বেশ নিরুপায় স্বর করে বলল। অর্ণব বেশ অবাক হয়ে মেহুলের দিকে তাকালো, ধীর গলায় বলল, বলো কি হেল্প? আপনার একটা টি শার্ট ধার দিতে পারবেন? আসলে আমি রাতে টি শার্ট পরা ছাড়া ঘুমাতে পারি না। আর আপনাদের এখানে বেড়াতে আসার সময় অ্যাকচুয়ালি মনে নেই টি শার্ট ব্যাগে ঢুকাতে। একশ্বাসে মেহুল কথাগুলো বলে থামলো। অর্ণবের মাথা যেন ভোর চক্কর দিতে শুরু করলো। প্রথমত বউ বাসর ঘরে দৌড়াচ্ছিল, তারপর চাচ্ছে টি শার্ট, তার উপরে আবার বলতেছে এ বাড়িতে বেড়াতে এসেছে। আল্লাহ, এ কি দেখে মা বিয়ে করালো ওকে? এ মেয়ে নাকি কোম্পানি জিএম? আচ্ছা, মেয়ে বদলে যায়নি তো আবার? না তো, তার কি করে হয়? ছবি আর আসল মানুষ সেমই তো মনে হচ্ছে। এসব চিন্তা করতে করতে অর্ণবের মাথা ঘোরানি আরো বেড়ে গেল। মেহুল বেশ অবাক হয়ে বলল, মেজর সাহেব, আমি তো খালি টি শার্ট চেয়েছি। আপনি তো মুখের অবস্থা এমন করেছেন যেন আপনার ডান পাশের কিডনি চেয়ে ফেলেছি। না, তেমন কিছু না। আমার টি শার্টটা তোমার অনেক বড় হবে। অতি দোষ হবে না, আপনি দেন তো মেজর সাহেব। আমি মেজর না, সেকেন্ড লেফটেন্যান্ট কমান্ডার। অর্ণব মুচকি হেসে বলল। মেহুল এবার সশব্দে হাসতে হাসতে বলল, যেই লাউ সেই কদু, আমি তো মেজর সাহেবই বলবো। অর্ণব আর কথা না বাড়িয়েই টি শার্ট বের করে মেহুলের হাতে দিল। মেহুল দু হাতে শাড়ি উঁচিয়ে সোজা চলল ওর কাপড়ের টলির কাছে। খুঁজে খুঁজে টলি থেকে একটা স্কার্ট বের করে নিয়ে চলল ওয়াশরুমের সামনে। তারপর গা থেকে গহনা খুলতে খুলতে ও অর্ণবকে বলল, আপনি একটু রুম থেকে বের হন তো। মানে? অর্ণব চূড়ান্ত অবাক হয়ে প্রশ্ন করল। এবার মেহুল বেশ লজ্জায় পড়ে গেল। গালের চারপাশে রক্তিম আভা জমতে শুরু করলো, কিন্তু উপায় না পেয়ে বলেই ফেলল, শাড়ি খুলবো, ওয়াশরুমে খুললে ফ্লোরে পড়ে ভিজে যেতে পারে। অর্ণব বেশ জোরে জোরে নিঃশ্বাস ফেলল। এতক্ষণে ওর বোঝা হয়ে গেছে এ তো মেয়ে না, আজ তো একটা বোমা, যখন যেখানে খুশি ফাটতে পারে। অর্ণব আর কথা না বাড়িয়েই সোজা চলে গেল রুমের বাইরে। বাসার ড্রয়িং রুমে তখনও তুমুলা আড্ডা চলছে, সাথে আছে ছোট পুপুর হাতের জম্পেশ চা। অর্ণবের একবার মনে হলো
ও নিচে যেয়ে সবার সাথে আড্ডা দেবে। পরক্ষণে আইডিয়াটা ক্যান্সেল করে দিল, কারণ হোক না হোক আজকে ওর বাসর রাত। এখন নিচে গেলে শুধু হাজার না কোটি প্রশ্নের মুখোমুখি হতে হবে ওকে। আর সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে দিদুনকে নিয়ে। তার মুখের ভাষা শুনলে কানের পোকা পর্যন্ত পড়ে যায়। অর্ণব বাইরে দাঁড়িয়ে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। মায়াবী এক মুখের মুখচ্ছবি সেইখানে। ওর মুখের চোয়ালটা আরো শক্ত হয়ে গেল। ছবিটা ডিলিট করে চুপ করে দাঁড়িয়ে রইল বেশ কিছুক্ষণ। এর মধ্যে হঠাৎই পিছন থেকে অর্ণবের ছোট ফুপু বেনুর গলার আওয়াজ পাওয়া গেল। মানে ছোট ফুপু সিঁড়ি দিয়ে উপরে উঠছেন। অর্ণবের শীতের মধ্যেও ঘামতে লাগলো। ছোট ফুপু যদি এই অবস্থায় অর্ণবকে রুমের বাইরে দেখেছেন তো কালকে সকালে আর মুখ দেখাতে হবে না কাউকে। প্রত্যেকের মুখে রসালো কাহিনী থাকবে। ও উপায় না পেয়ে দরজায় টোকা দিল কয়েকবার, কিন্তু ভেতর থেকে কোনো সাড়াই পেল না। এবার ছোট ফুপু আসে তার আগেই ও দরজা লক করে মোচড় দিতেই লক খুলে গেল। মেহলোর পাতলা চাদরটা গায়ে দিয়েই ঘুমিয়ে পড়েছে, কিন্তু শীতে বারেবার কেঁপে উঠছে। অর্ণব এসিটা ওয়াম মোডে দিয়ে বারান্দায় যেয়ে সিগারেট ধরালো। সিগারেটের ধোয়ার সাথে সাথে নিজের কষ্টটুকু উড়িয়ে দেয়। ও নিজেরই বিশ্বাস হচ্ছে না এত কিছুর পরও বিয়েটা করে ফেলেছে। আর করার জন্য না, দিদুনের জন্য মেহুলকে না দেখেই ও বিয়ে করেছে। না হলে হয়তো এই জীবনে বিয়ে নামক জিনিসটা ওর লাইফে আসতো না। ঘরের ঘড়ির দিকে তাকিয়ে দেখলো প্রায় 2টো ছুঁই করছে ঘড়ির কাঁটাটা। বারান্দায় রাখা অ্যাস্ট্রেতে সিগারেটের পোড়া অংশটুকু গুজে দিয়ে রুমে আসতেই অর্ণবের চোখ পড়ল ঘুমান্ত মেহুলের মুখের দিকে। বেশ অবাক হয়েই মেহুলের দিকে তাকিয়ে রইল। এত মেকআপ করেছিল মেয়েটার মুখে যে আসল সৌন্দর্যটুকু বোঝাই যাচ্ছিল না। গোলগাল ফর্সা ধপধপে মুখের বাঁ পাশের গালে বেশ বড় একটা তিল। চোখ দুটো বুজে আছে, তারপরও যেন মনে হচ্ছে টলটলে দিঘির পানিতে ভাসতেছে। মেয়েটার পাতলা ঠোঁটে এখনো লিপস্টিক লেগে আছে। ঠোঁটগুলো দেখলেই মন চায় একটু ছুঁয়ে দিতে। অর্ণবের টি শার্টটা পরে ঘুমিয়েছে মেহুল, কিন্তু অনেক বড় হয়েছে ওর। প্রায় হাঁটুর কাছে নেমে এসেছে। হাতাগুলো কোনোই ছুঁই করছে, বাচ্চাদের মতন বেঘুরে ঘুমাচ্ছে। এবার অর্ণবের একটা বেশ ভালোই সমস্যা হলো। ওর বিছানা ছাড়া ঘুমোতে পারে না মোটেও। আবার মেহুল বিছানায় শুয়ে আছে, কি করবে কি না করবে সেটাই বুঝতে পারছে না। অর্ণব মনে মনে ভাবল, বিছানা তো অনেক বড়, এক পাশে শুয়ে পড়ে মাঝে কোলবালিশ দিলে সব সমস্যাটাই মিটে যাবে। অর্ণব মাঝে কোলবালিশ দিয়ে আস্তে করে চোখ বন্ধ করতেই রাজ্যের ঘুম এসে ভর করলো ওর চোখে। প্রচুর পরিশ্রম গিয়েছে এই কয়েকদিনে ওর, তাই নিদ্রা দেবী চোখে ভর দিতেই বেশ সময় লাগালো না। পরের দিন সকালে অর্ণবের ঘুম ভাঙতেই ও বেশ কিছুক্ষণ চুপ করে রইল। ঘুম ভেঙেছে একটা কারণে, কিন্তু কি কারণ সেটাই ও বের করতে পারছে না। চোখ মেলে পাশে তাকাতেই ওর বুকের ভেতর কি যেন জোরে খামচে ধরার অনুভূতি হলো। ও দেখল মেহুল বাচ্চাদের মতন করে ওর বুকের সাথে আষ্টে পিষ্টে লেগে ঘুমিয়ে আছে। শুধু আষ্টে পিষ্টে লেগেই নেই, সে কি করে যেন অর্ণবের টি শার্টের মধ্যে ঢুকে ঘুমিয়েছে। এর মধ্যে অর্ণব টের পেল দরজাতেই অলরেডি ঢাকির ঢোল পিটানোর মতন কারা যেন টোকা দিয়ে শুরু করেছে। এবারও একরকম দিশারা হয়ে গেল। মেহুলকে আস্তে আস্তে ডাকা শুরু করলো। এই মেহুল, মেহুল ওঠো তাড়াতাড়ি। আরে ওঠো পরে, আগে আমার টি শার্ট থেকে বের হও তাড়াতাড়ি। কিন্তু মেহুলের জন্য কোনো ভাবান্তরই হলো না। ও আরো শক্ত করে জড়িয়ে ধরলো অর্ণবকে। ঘুমালি নাকি মেয়েদের মায়াবতী লাগে, আর মেহুলের মধ্যে তো মায়া যেন উপচে পড়ছে। অর্ণবের বুকের উপরে মেহুলের উষ্ণ শ্বাস পড়ছে। হঠাৎ ওর যেন সারা শরীরে এক অন্যরকম আবেশ ছড়িয়ে পড়ল। অর্ণবের মনে হলো থাকুক না আর একটু সময় বুকের মধ্যে, মন্দ তো লাগছে না। কিন্তু দরজা ভাঙার মতন করে যে হারে আঘাত করছে, তাতে দরজা না খুললে ভাঙতে বেশি সময় লাগবে না বাইরের পার্টিদের। এত শব্দের মধ্যে মেহুল যে কি করে ঘুমিয়ে আছে সেটাই বুঝতে পারছে না অর্ণব। যাই হোক, খুব কসরত করে টি শার্ট থেকে ওর নিজেই বেরিয়ে এলো। খালি গায়ে চলল দরজা খুলতেই যেন অর্ণব এক বিশাল স্রোতের মুখে পড়ল। গলগলিয়ে পানি ঢোকার মতো এক ঝাঁক মানুষ ঢুকে পড়ল ওর রুমে। মেহুল তখনও ঘুমে বিভোর। স্কার্টটা হাঁটুর উপর উঠে আছে ওর। টি শার্টের অবস্থা বেশি সুবিধার না। অর্ণব বেশ লজ্জায় পড়ল।
ওর ফুফাতো বোন সোহেলি ওদের বাসা থেকেই পড়ে। অর্ণব কখনো ওকে ফুফাতো বোন মনেই করে না, সবসময় আপন ছোট বোনের মতো আদর করে। সোহেলি মুখে হাত বাঁধিয়ে বেশ চিন্তিত মুখ করে বলল, ইয়ে ভাবিরে কি মাইকটা দিছো নাকি? এমন করে পড়ে আছে কেন? আরে ভাইয়া মাইর দেয় নাই, ভাবির দিকে রাগে একটা লুক দিছে, তাই দেখেই ভাবি ফিট পড়ছে। পেছন থেকে আরেক চাচাতো বোন শাইলা টিপ্পনি কেটে বলল। শাইলার ছোট বোন শারমিন আরেক কাঠি বাড়িয়ে সে বলল, আরে ভাইয়া কান্দে না রে, ভাইয়ার চেহারাই এমন, ভাইয়া নর্মাল ভাবে তাকানোই রাগি রাগি আর কি, ভাবি নতুন তো তাই অভ্যাস হয়নি আর কি। থাপ্পড় দিতে তোদের সবগুলো দাঁত একদম ফেলে দিব। বেশি পাক না হয়েছিস না, সোজা নিয়ে গিয়ে প্যারেড গ্রাউন্ডে নীল ডাউন করে দাঁড়িয়ে রাখবো, এই বলে দিলাম। অর্ণব বেশ রাগী স্বরে বলল। সোহেলি বিটলা মার্কা হাসি দিয়ে বলল, ভাইয়া আমরা তোমার সৈনিক না, বুঝেছো? বেশি করলে নানুমণিকে বলে দেবো, তখন বুঝবে কত ধানে কত চাল। এবার অর্ণব নরম হলো। দেখ আমি অনেকবার দেখেছি তোদের এই গ্যাং এর সদস্যকে, বাট আই এম ফ্যান। এখন দেখ তোরা পারিস নাকি। এই বলেই অর্ণব চলল ওয়াশরুমের দিকে। মাঝ পথে দরজায় এসে হাজির হলো ওর বড় ভাবি ডেইজি। এতগুলো বাচ্চা কাচ্চা রুমে দেখে বেশ বিরক্ত হয়ে বললেন, সাত সকালবেলা পোলা পাইনের দল সব এখানে কি করিস? যা যা সবগুলো বের হ রুম থেকে। অর্ণব এবার হাঁক ছেড়ে বাঁচলো, বড় ভাবি এসেছে মানে সব মুশকিল আসান হয়ে যাবে। এত হইচই শুনে মেহুল চোখ ডলতে ডলতে খাটের উপরে উঠে বসলো। ওর বড় সমস্যা হলো ঘুম থেকে উঠলে বেশ কিছু সময় ও যেন জিরো হয়ে যায়, মাথায় কাজই করে না। আশেপাশে চোখ ঘুরিয়ে দেখতে দেখতে ভাবলো আসলে ও আছেটা কই। সোহেলি শাইলা আর শারমিনের শত ইচ্ছা থাকলেও বড় ভাবে সোজা বের করে দিল রুম থেকে। মেহুলকে উঠতে দেখে খাটের উপরে যেয়ে বসলো, তারপর ধীরে ধীরে বলল, যাও মেহুল, উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নাও, সবাই অপেক্ষা করতেছে তোমার জন্য নাস্তার টেবিলে। আচ্ছা আপনি কে? আমি আছিটা বা কোথায়? মেহুলের প্রশ্ন শুনে বড় ভাবে হাসতে শুরু করলো, তারপর মাথায় হাত বুলিয়ে বলল, তুমি তোমার বাড়িতেই যাও, যে ফ্রেশ হয়ে নাও। এইটুকু বলেই বড় ভাবি দরজা টেনে দিয়ে চলে গেল। মেহুলের এলোমেলো চুলে আঙ্গুল বোলাতে বোলাতে মনে করতে চেষ্টা করলো যে ও আছেটা কই। এমন সময় অর্ণব বেরিয়ে এলো ওয়াশরুম থেকে। ওকে দেখে মেহুলের মনে পড়লো, আরে ওর তো কালকে বিয়ে হয়েছে, আছে শ্বশুর বাড়ি। এমন সময় হঠাৎ ওর চোখ পড়লো অর্ণবের উপরে। ভেজা চুলের আগায় শিশিরের মতন পানি জমে আছে, টাওয়ালটা নাভির বেশ খানিকটা নিচে জড়ানো। বুকের ভেজা পশমগুলো লেপটে আছে বুকের সাথে, পায়ের পশমগুলোও সেই লেভেলের। পেটানো শরীর যেন চোখ ফেরাতে পারছে না মেহুল। অর্ণব মাথা মুছতে মুছতে বলল, তাড়াতাড়ি রেডি হয়ে নে, প্রতিদিন তাড়াতাড়ি খাবার খায়, দেরি হলে কিন্তু ঝামেলা। মেহুল সোজা ওয়াশরুমে ঢুকে বেসিনের সামনে দাঁড়ালো। চুলগুলো কেমন জানি কারেন্টের শর্ট খাওয়া মানুষের মতন দেখাচ্ছে। বারবার ওর বাবাকে বলেছিল পার্লারে সাজার দরকার নেই, কিন্তু কিসের কি, পার্লারে না সাজলে নাকি মান সম্মান থাকে না। তাই মান সম্মান রাখতে যে চুল কারেন্টের শর্ট খাওয়া মানুষের মতন হয়ে গেছে। তাড়াহুড়ো করে ব্রাশে পেস্ট লাগিয়ে ফ্রেশ হয়ে বের হলো মেহুল, কিন্তু রুমে এসেই দেখে অর্ণব নেই। তাই টি শার্ট খুলে ও ব্লাউজ পরে নিল। পেটিকোট পরে শাড়িটা হাতে নিতেই মেহুলের পেটের মধ্যে মোচড় দিতে আরম্ভ করলো ভয়ে। আসলে ও তো কখনো পরেনি শাড়ি একা একা, এখন কি হবে? বড় বড় ঢোক গিলতে লাগলো। এমন সময় অর্ণব এসে হাজির রুমে। মেহুল শাড়ি বুকের কাছে চেপে ধরে নিজেকে আড়াল করার চেষ্টা করতে লাগলো। অর্ণব এবার বেশ অপ্রস্তুত হয়ে গেল। অন্যদিকে তাকিয়ে বলল, তুমি শাড়ি পরে নাও, আমি পরে আসছি। শোনেন প্লিজ, যাবেন না। মেহুলের কণ্ঠ যেন অনুনে ঝরে পড়ল। অর্ণব এবার অবাক হয়ে ওর দিকে তাকাতেই ও বলল, আমি না শাড়ি পরতে পারি না, আমাকে একটু শাড়ি পরিয়ে দেবেন? শাড়ি পরতে পারো না তো কালকে পরেছিলে কি করে? অর্ণব বেশ অবাক হয়ে প্রশ্ন করলো। এবার মেহুল চোখ মুখ কুঁচকে বলল, লেফট রাইট বলতে বলতে মেজর সাহেবের কমন সেন্স মুখ দিয়ে বের হয়ে গেছে, তাই না? কালকে শাড়ি পার্লার থেকে পরেছিলাম, আজকে আপনি পরিয়ে দিবেন। আমি তো শাড়ি পরাতে পারি না। ইন্টারনেট নামক একটা জিনিস আছে, ওখান থেকে দেখে দেখে পরিয়ে দেন। আচ্ছা দেখছি আমি কি করা যায়। এই বলেই অর্ণব শাড়ি হাতে নিয়ে এক পা